নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল আপডেটস নিয়ে। আইপিএল নিয়ে কিছু খবর বেরিয়ে আসছে, সেই আপডেটসগুলোই তোমাদেরকে দেবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আইপিএলে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে কিছু দলের কোচিং স্টাফ আপডেট নিয়ে, যেগুলো আজকে ক্রিকবাজ থেকে রিপোর্ট করা হচ্ছে। যদিও তোমাদেরকে আমি সেইগুলো সম্বন্ধে বেশ কয়েকদিন আগেই জানিয়েছি, যার মধ্যে একটা তো অবভিয়াসলি নেহেরার গুজরাট টাইটান্স দলে কোচের পদে থাকার চান্স কিন্তু কম। যেখানে গুজরাট টাইটান্স ম্যানেজমেন্টের সঙ্গে নেহেরার কিছু তো সমস্যা হয়েছে, মানে এরকমও শোনা যাচ্ছে যে নেহেরাকে 2022-2023 যতটা ইনভলভ থাকতে দেখা গিয়েছিল অতটা কিন্তু 2024 দেখা যায়নি। তো 2024 মরশুম শুরুর আগে থাকতেই কোনো একটা সমস্যা হয়েছে, যেই কারণে কিন্তু নেহেরা গুজরাটে কন্টিনিউ করবে না। দুটো মরশুম খুব সাফল্য দেওয়ার পরও ব্যাপার সেই দিকেই এগোচ্ছে, এবং নেহেরাকে পাবার জন্য কিন্তু দিল্লি ইন্টারেস্টেড আছে, যেটা আগের খবর ছিল। এবং গুজরাটও কিন্তু যুবরাজ সিং এর সঙ্গে কথাবার্তা বলেছিল, এটা আগের খবর ছিল, যেটা আগেই জানিয়েছিলাম। তো ক্রিকবাজও কিন্তু সেই জিনিসটা আজকে রিপোর্ট করেছে। এবং তার পাশাপাশি রাহুল দ্রাবিড়, তার উপর যে রাজস্থানের ইন্টারেস্ট আছে, রাজস্থানের তিনি কোচ হতে পারেন, সেই আপডেটটাও দিয়েছিলাম। তো তার সঙ্গে যদিও মুম্বাইয়েরও একটা ইন্টারেস্ট ছিল বলে শোনা যাচ্ছিল, তবে রাজস্থান রয়্যালসেরই হয়তো হেড কোচের পদে রাহুল দ্রাবিড় যোগ দিতে চলেছেন। যেখানে রাজস্থান রয়্যালসের ইনিশিয়াল প্ল্যান এটা আছে যে রাহুল দ্রাবিড়কে হেড কোচ করে ক্রিকেটিং ডিরেক্টর বা এরকম একটা কোনো পদে সঙ্গকারাকে রাখার প্ল্যান ছিল। তবে এখন কিন্তু সঙ্গকারা লাস্ট অব্দি রাজস্থানে থাকবে কিনা সেই নিয়ে কোনো গ্যারেন্টি এখন পাওয়া যাচ্ছে না, কারণ ইংল্যান্ডের হোয়াইট বল কোচ, মানে 50 ওভার্স এবং 20 ওভার্স ফরম্যাটের জন্য কোচের পদে কিন্তু সঙ্গকারা নিযুক্ত হতে পারেন। সেই নিয়ে কথাবার্তা একটা চলছে, যেহেতু বাটলারের সঙ্গে এমনিও সঙ্গকারার সম্পর্ক ভালো, বাটলার ইংল্যান্ডের হোয়াইট বলের ক্যাপ্টেন, সেই একটা পসিবিলিটি কিন্তু থাকছে। তো সেই দিকে অবশ্যই নজর থাকবে, বাট রাজস্থানের হেড কোচের পদে কিন্তু রাহুল দ্রাবিড়কে দেখতে পাবার একটা বড়সড় চান্স থাকছে। এবার যদি আমরা চলে যাই যে রিটেনশন নিয়ে কি আপডেট আসছে, তো আজকে ক্রিকবাজ থেকে যে আপডেটটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে মেগা অকশন তো হবে। মেগা অকশনের প্ল্যানিং ছিল, যেটা আমিও বলেছিলাম তোমাদেরকে আগে, যে 6টা আইপিএল ফ্র্যাঞ্চাইজি, মানে যে 6টা আইপিএল ফ্র্যাঞ্চাইজি এখনো পর্যন্ত আইপিএল ট্রফি জিতেছে, সেই 6টা ফ্র্যাঞ্চাইজি কিন্তু এই মরশুম মেগা অকশন চাইছে না। তারা 5 বছর ছাড়া ছাড়া মেগা অকশন চাইছে। তবে যেহেতু আইপিএল আগে থাকতেই ঠিক করে রেখেছিল যে এই মরশুম মেগা অকশন হবে, হয়তো এই মরশুমের পর থেকেও এই নিয়মটা চালু করতে পারে যে 5 বছর পর পরে মেগা অকশন হবে। তো সেখানে তারা কিন্তু মেগা অকশনটা সম্ভবত কন্টিনিউ করবে। তো এটা হবার চান্সই বেশি ছিল। যদিও কলকাতা তার সঙ্গে মুম্বাইয়ের মতো ফ্র্যাঞ্চাইজিরা যে মেগা অকশন চাইছিল না, তার পেছনে এটাই একটা বড় কারণ হতে পারে যে তারা হয়তো মেগা অকশন না চেয়ে এটা চাইছিল যাতে মেগা অকশন হলেও রিটেনশনের নাম্বারটা বেশি থাকে। সেই কারণেই হয়তো একটা প্রতিবাদ চলছিল। যদিও এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 2021 যখন মেগা অকশন হয়েছিল, 21 আইপিএল এর পর 2022 আইপিএল এর আগে, সেই সময়ও কিন্তু মেগা অকশনের এগেনস্টেই কথা বলেছিল যে 5 বছর ছাড়া ছাড়া মেগা অকশন হলে ভালো, বা বেশি করে রিটেনশন দেওয়া হলে ভালো। সেটা কিন্তু কলকাতা যে এবারে চ্যাম্পিয়ন হয়েছে বলেই বলছে, সেটা তো একটা অন্যতম কারণ আছেই। তবে এর আগে যখন মেগা অকশন হয়েছিল তখনও বলেছিল, তবে সেই সময় কিন্তু কলকাতাকে সাপোর্ট করেছিল দিল্লি ক্যাপিটালস। সেই সময় দিল্লির টিমটাও মারাত্মক ছিল। তবে দিল্লি কিন্তু এখন পাল্টি খেয়ে গেছে। এখন যেহেতু দিল্লির টিমটা সেরকম খুব একটা ভালো নেই, সেখানে কিন্তু দিল্লি এখন মেগা অকশন চাইছে। বাট কলকাতা কিন্তু নিজেদের কথাতেই আছে, যেটা তারা চেয়েছিল। তবে মেগা অকশন সম্ভবত হবে, তবে রিটেনশনের নাম্বারটা কিন্তু 6 করা হতে পারে। এখন 6টা রিটেনশন, সেটাই সব থেকে হাইয়েস্ট পসিবিলিটি লাগছে যে 6টা কিন্তু রিটেনশন দেওয়া হতে পারে। ক্রিকবাজও আজকে সেটাই রিপোর্ট করেছে। এবার 6টা রিটেনশন দেওয়া হলে সেটা কিভাবে দেওয়া হবে, মানে 6টা প্লেয়ারকে একটা টিম যেন রাখতে পারে সেই সিস্টেম দেওয়া হবে। এবার সেটা এরকমও হতে পারে যে 6টা ডাইরেক্ট রিটেনশন দিল, বা 5টা রিটেনশন, একটা আনক্যাপড রিটেনশন, সেরকম কিছু দিল। অথবা এরকমও করতে পারে যে 4টে রিটেনশন, 2টো আরটিএম, এটাও কিন্তু হতে পারে। সব রকম পসিবিলিটি থাকছে। তবে একটা টিম তাদের 6টা প্লেয়ারকে রিটেন করার সুযোগ কিন্তু পাবে, এটা আপাতত শোনা যাচ্ছে। এবার কিভাবে সেটা ভাগ করে দেওয়া হয় সেই দিকে নজর থাকবে, যে আরটিএম রিটেনশন ভাগ করে দেওয়া হবে নাকি শুধুমাত্র রিটেনশন দেওয়া হবে, যেখানে ক্যাপড আনক্যাপড ভাগ থাকবে কিনা সেইগুলোর দিকে নজর থাকবে, যেটা আগস্ট মাসে আমাদের সামনে একদম কনফার্ম আপডেট চলে আসবে। আগস্টের 30-এর মধ্যে সেরকমই এক্সপেকটেশন আছে। এবার যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স কোন 6জন প্লেয়ারকে রিটেন করতে পারে, যেহেতু 6টার একটা পসিবিলিটি থাকছে, আমরা যদি সেই নিয়ে আলোচনা করি, তো দেখো এখানে পার্টিকুলারলি আমার যেটা মতামত আমি সেটা দিচ্ছি। তো দেখো, আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স হয়তো রাসেল এবং নারায়ণ দুজনকে রিটেন করতে চাইবে। সুনীল নারায়ণ ডেফিনেটলি রিটেনশন তাকে করতে হবে, তার কারণ হচ্ছে সুনীল নারায়ণ যে কোয়ালিটি নিয়ে আসে, লাস্ট সিজন তো ব্যাট হাতেই মারাত্মক কিছু করে দিয়েছিল। বাট ব্যাট হাতে না করলেও ইন্ডিয়াতে যেরকম পিচ হয়, ব্যাটসম্যানরা যেভাবে সাহায্য পায়, যেখানে লাস্ট মরশুম তো 250 চেস হতে পারে সেরকম মনে হচ্ছিল, সেই জায়গাতে ওই টাইপের একটা বোলার সবসময় যে কোনো টিম রাখতে চাইবে। নারায়ণের এক্সপিরিয়েন্সও আছে, ব্যাটে হেল্প করতে পারে, তার থেকেও বড় কথা তার 4টে ইকোনমিক্যাল ওভার সবসময় কিন্তু সেটা টিমকে অ্যাডেড অ্যাডভান্টেজ দেয়। তো সুনীল নারায়ণ ডেফিনেটলি রিটেনশন হবে। তবে তার সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্স হয়তো আন্দ্রে রাসেলকেও রাখবে। যদিও রাসেল, দেখো মেগা অকশনের প্ল্যানিংয়ে যদি 5 বছর বাদে এরপরে মেগা অকশন হয়, 2 বছর 3 বছর বাদে গিয়ে
মনে হয় না রাসেল আর এই ছন্দটা ধরে রাখতে পারবে, তবে তারপরও কলকাতা হয়তো রাসেলকে ছাড়বে না। দুই ঘরের ছেলে, তাদের হয়তো রাখবে বিদেশিদের মধ্যে নারাইন এবং রাসেল। তবে সল্ট আর স্টার্ককে নিয়ে একদম যে আলোচনা হবে না সেটা আমি বলছি না, হতে পারে, বিশেষ করে সল্টকে নিয়ে তো আলোচনা হতে পারে। স্টার্ক এবার কি চাইবে সেটা দেখার আছে। যদি স্টার্ক খেলতে আসতে চায়, সেখানে রিটেন হতে চাইবে কিনা সেটাও একটা দেখার বিষয় হবে। কারণ স্টার্ক এটাও ভাবতে পারে, মানে 25 কোটিতে স্টার্ক তো রিটেন হবে না, রিটেন হলে একটা নির্দিষ্ট প্রাইস থাকবে, সেখানে স্টার্ক হয়তো ভাবতে পারে যে এর থেকে আমি অকশানে গেলে বেশি টাকা পাবো, যেটা নারাইন রাসেলের ক্ষেত্রে হবে না। নারাইন রাসেলকে কেকেআর যে টাকাতেই রিটেন করতে চাইবে তারা রিটেন হয়ে যাবে। তো আই ফিল রাসেল নারাইন সেই দুজনে হয়তো কেকেআরের পছন্দ হবে। বাকি ভারতীয় প্লেয়ারদের মধ্যে রিঙ্কু সিং, তাকে তো ডেফিনেটলি রিটেন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে শ্রেয়াস আইয়ার, তাকেও কিন্তু রিটেন করতে হবে। তার কারণ হচ্ছে শ্রেয়াস আইয়ার টিমটার লিডার, আইপিএল উইনিং ক্যাপ্টেন। যদিও বর্তমানে তার একটু ফর্ম নিয়ে হয়তো স্ট্রাগল চলছে, বাট আমার মনে হয় না যে শ্রেয়াসের কোয়ালিটির লিডার বা ক্যাপ্টেন আর কেউ সেরকম আছে, যেখানে গম্ভীরও থাকবে না, ফলে কিন্তু ক্যাপ্টেনের রোলটা অনেক বেশি থাকবে। তো সেখানে আমার মনে হয় না যে শ্রেয়াসকে ছাড়াটা কোনোভাবেই একটা সঠিক সিদ্ধান্ত হবে। ব্যাটিংয়ে বর্তমানে একটু স্ট্রাগল করলেও শ্রেয়াসের অ্যাজ এ ব্যাটসম্যান যা কোয়ালিটি সেই নিয়েও কারোর মনে কোনো সন্দেহ নেই। তো সেখানে অবভিয়াসলি শ্রেয়াস আয়ার, তাকে রিটেন করতে হবে। তো শ্রেয়াস, রাসেল, রিঙ্কু এবং নারিন, এই চারজন আমার মনে হয় ডেফিনেটলি রিটেন হবে। যদি 4টি রিটেনশনের অপশান থাকে, 2টো আরটিএমের অপশান থাকে, সেখানেও এই 4 জন হয়তো রিটেন হবে। বাকি 5 নম্বর রিটেনশনের অপশান থাকলে সেখানে কিন্তু আমার মনে হয় বরুণ চক্রবর্তী। এবার হয়তো অনেকেই বরুণ কেন, তার আগে কেন নীতিশ রানা নয়, ভেঙ্কটেশ নয়, এইসব নিয়ে আলোচনা করতে পারো। বাট বরুণ চক্রবর্তীকে কেকেআর যখন আগেরবার রিটেন করেছিল, আমাদের অনেকেরই মনে হয়েছিল যে ঠিক সিদ্ধান্ত কি হলো। বাট বরুণ কিন্তু নিজের ভ্যালু বারবার দেখিয়েছে। ইভেন লাস্ট কয়েক বছর কেকেআরের সব থেকে সফল বোলার। এই মরশুম তো 2টো ম্যাচ আর কি বৃষ্টিতে ভেস্তে না গেলে সে পার্পেল ক্যাপও জিততে পারতো। এবং 2023 থেকে সব থেকে অ্যাজ এ স্পিনার বেশি উইকেট নেওয়া প্লেয়ার হচ্ছে বরুণ চক্রবর্তী। তো সেই লেভেলের তার ইম্প্যাক্ট আছে। এবং সবসময় যখন নারিন বরুণ একসাথে খেলে, 8টা কোয়ালিটি ওভার স্পিনের কেকেআর পাবে সেটা আমরা ধরেই নিই। এবং দুজনের একসাথে কিন্তু ইম্প্যাক্টটা অনেক বেশি থাকে, প্লাস উইকেট টেকিং বোলার। সেখানে বরুণ চক্রবর্তীর কিন্তু ইম্প্যাক্ট কেকেআরের এই দলে অনেকটা বেশি। 4টে ভীষণ গুরুত্বপূর্ণ ওভার দেয়, সেই হিসেবে কিন্তু আমার মনে হয় 5 নম্বর রিটেনশনটা বরুণ চক্রবর্তী হতে পারে। এবার 6 নম্বর রিটেনশন কি হবে, সেখানে যদি একটা আনক্যাপড প্লেয়ার রিটেন করার অপশান থাকে, সেখানে দেখো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু হর্ষিত রানা, সে আনক্যাপড প্লেয়ার, সে কিন্তু 6 নম্বর রিটেনশন হতে পারে। তবে যদি রিটেনশনের আগে হর্ষিত রানা ধরো তোমার ডেবিউ করে ফেললো, আনক্যাপড প্লেয়ার থাকলো না, মানে ইন্ডিয়ার জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেললে আর থাকবে না, সেখানে অ্যাজ এ আনক্যাপড প্লেয়ার আমার চয়েস হবে রমনদীপ সিং। তো এইগুলি হচ্ছে আমার 6টা মানে রিটেনশনের অপশান। ইভেন যদি 6টা নর্মাল রিটেনশন সেই অপশানও থাকে, সেখানেও আমার 6 নম্বর প্লেয়ারটা কিন্তু হবে হর্ষিত রানা এবং ভেঙ্কটেশের আগে, মানে নীতিশ রানা ভেঙ্কটেশের আগে হর্ষিত রানা। বা যদি 2টো আরটিএমের অপশান থাকে, 4টি রিটেনের পাশাপাশি, আমি 2টো আরটিএম কিন্তু বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানার উপর কেকেআর ইউজ করুক, সেটা চাইবো। তার কারণ হচ্ছে কোয়ালিটি বোলিং অপশানে কিন্তু সবসময় টিমকে একটা বিশাল অ্যাডভান্টেজ দেয়। এবং যদি ইন্ডিয়ান কোয়ালিটি বোলিং অপশান পাওয়া যায়, হর্ষিত তো এমনিতেও অলরাউন্ডার, সে কিন্তু টিমকে অনেক বেশি বেনিফিট পরবর্তীকালে দিতে পারে। যদিও অবশ্যই আমি চাইবো অপশান থেকে নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার তাদেরকে কেকেআর কিনে নিক। তবে যদি ধরো ভেঙ্কটেশ অথবা নীতিশের মধ্যে কোনো প্লেয়ারকে কেকেআর হারিয়েও ফেলে, আঙ্কারিস রঘুবংশীর মতো প্লেয়ার এসে কিন্তু তার জায়গাটা নিতে পারে। বা এমনিতেও ভারতে কিন্তু কোয়ালিটি ব্যাটসম্যানের কোনো রকমই অভাব হয় না, কিন্তু সেখানেই যদি একটা কোয়ালিটি বোলারকে হারিয়ে ফেলে, তাকে রিপ্লেস করতে কিন্তু সমস্যা হতে পারে। সেই হিসেবে হর্ষিত রানা আমার রিটেনশনের লিস্টে থাকবে। নীতিশ রানা, ভেঙ্কটেশকে অকশন থেকে কেনার চেষ্টা করুক, আমি সেটা চাইবো। বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় 6টা রিটেনশনের অপশান থাকলে কেকেআরের কাদের রিটেন করা উচিত। তোমাদের মতামত অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।